বউ ভাতের সব কোলাহল থেমে যাওয়ার পর আমার স্বামী হঠাৎ গম্ভীর হয়ে বলল, মিমি তোমাকে একটা কথা বলবো, তুমি শুধু আমার বড় বৌদি থেকে একটু সাবধানে থাকবে। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, নতুন সংসার, নতুন মানুষ, নতুন স্বপ্ন, সব মিলে মনটা আনন্দে ভরেছিল। হঠাৎ করে আমার স্বামীর এমন কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? সে কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলল, সব কথা আজ বলতে পারবো না, শুধু এইটুকু বিশ্বাস রেখো, আমি তোমার স্বামী, তোমাকে কোনোদিন আমি অসম্মানিত হতে দেব না। কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠছিল, কিন্তু নতুন সংসারের প্রথম রাতে আর বেশি কিছুই জানতে চাইনি। পরের দিন থেকেই অদ্ভুত কিছু বিষয় আমার চোখে পড়তে শুরু করলো। আমি নিজের ঘর গুছাতে গেলে দেখি বড় যা আগে থেকে সব গুছিয়ে ফেলেছে। আমার স্বামীর কাপড় চোপড় ধোয়া, ইস্ত্রি করা সবই সে করেছে। এমনকি আমাদের বিছানার চাদরও সে নিজেই বদলে দিচ্ছে। আমি বারবার বলতাম, দিদি ভাই এগুলো আমি করব। সে হেসে উত্তর দিত, তুমি তো ছোট, তুমি পারবে না, আমি এতদিন করেছি, আমিই করব। শাশুড়ি মাও বলতেন, বড় বৌমা তো আগে থেকেই সংসার সামলাচ্ছে, ওই করুক না, তুমি পরে শিখে নেবে। কিন্তু আমার ভাসুর একদিন বললেন, মিমি তো এখন এই বাড়ির বউ, ওকে নিজের সংসার নিজের মতো করে গুছাতে দাও, নিজের স্বামীর জন্য টিফিন বানাতে, রান্না করতে ওরও তো ইচ্ছা হতে পারে। কথাটা শুনে বড় যা মুখ গম্ভীর করে বলল, না ও পারবে না, আমি করব। সেদিনও বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু এক সকালে ঘুম ভেঙে দেখি আমার বড় যা আমার ঘরে ঝাঁটা দিচ্ছে। তারপর আমার স্বামীকে বলল, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে পড়ো। আমার স্বামী শান্ত গলায় বলল, আজ আমি ছুটি নিয়েছি, তুমি যাও, মিমি ঘরটা গুছিয়ে নেবে। কথাটা শুনে বড় যার মুখের রং বদলে গেল। সে বলল, তুমি তো আমাকে বলনি তুমি আজ ছুটি নিয়েছো। আমি তখন অবাক হয়ে ভাবছিলাম আমার স্বামী অফিসে যাবে কিনা, সেটা দিদি ভাইকে আগে থেকে জানানো এত জরুরি কেন। এরপর আমার স্বামী বলল, আজ আমি মিমিকে নিয়ে ওর বাবার বাড়ি যাব। আমার মনের প্রশ্ন আর চেপে রাখতে পারলাম না। আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, তোমার সবকিছু দিদি ভাইকে জানাতে হবে কেন? সেদিন আমার স্বামী দীর্ঘশ্বাস ফেলে এমন একটা সত্যি বলা শুরু করলো, যা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরেই গেল। আমার প্রশ্ন শুনে আমার স্বামী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আজ তোমার কাছে একটা সত্যি লুকিয়ে রাখার আর কোনো মানে নেই। আমি নিঃশব্দে তার মুখের দিকে তাকিয়েছিলাম। সে বলল, বিয়ের আগে বড় বৌদি আমাকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতো, কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলে যেতে লাগলো। আমার সবকিছুতেই অদ্ভুত রকমের অধিকার দেখাতে শুরু করে। আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, সবকিছু জানতে চাইতো তার। এমনকি দিন দিন দাদার সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করত। সে আবার বলল, তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমি চেয়েছিলাম তুমি যেন নিজের সংসারটা নিজের মতো করে গড়ে তোলো, তাই প্রথম রাতেই তোমাকে সাবধান থাকতে বলেছিলাম। আমার বুকটা ভারী হয়ে উঠলো। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। বড় যা হাতে সকালে টিফিন নিয়ে ঘরে ঢুকে বলল, তোমাদের জন্য টিফিন এনেছি, আর শোনো, যখন যেটা দরকার হবে আমাকেই বলবে, আগের মতোই, ঠিক আছে? আমার স্বামী শান্তভাবে বলল, ধন্যবাদ বৌদি, কিন্তু আজ থেকে মিমি আমার সব কাজ করবে, ওই আমার চা বানাবে, টিফিনও গুছিয়ে দিবে। কথাটা শুনে বড় যার মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে সরিয়ে দিতে চাইছো? আমি শান্ত গলায় উত্তর দিলাম, না দিদি ভাই, আমি শুধু আমার স্বামীর দায়িত্বটা নিজে পালন করতে চাই। কথাটা শুনে সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি দেখে আমার বুকটা আবার কেঁপে উঠল। সেদিন রাতে আমি বুঝে গিয়েছিলাম এই সংসারে ঝড় এখনো থামেনি, বরং আসল ঝড় এখন মাত্রই শুরু হবে। বড় যা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও আমার মনটা অদ্ভুত অস্বস্তিতে ভরেছিল। তার চোখে সেই দৃষ্টি যেন বারবার আমাকে একটা অজানা বিপদের ইঙ্গিত দিচ্ছিল। আমি চুপচাপ জানালার পাশেই দাঁড়িয়েছিলাম। আমার স্বামী এসে বলল, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। আমি হালকা হাসলাম, কিন্তু মনের ভেতরের অজানা ভয়টা কিছুতেই কাটছিল না। পরদিন ভোরে ঘুম ভাঙতেই রান্নাঘর থেকে তর্কের শব্দ ভেসে এলো। আমি দ্রুত সেখানে গিয়ে দেখি বড় যা শাশুড়ি মাকে বলছে, নতুন বউ এসেছে বলে কি আমি এই বাড়ির আর কেউ নেই, সবাই যেন আমাকে ভুলে যাচ্ছে। শাশুড়ি মা শান্ত গলায় বললেন, তুই ভুল বুঝছিস মা, নতুন বউকে সংসারে কাজ শেখার সুযোগ দে, এতে রাগ করার কি আছে? বড় যার কোনো উত্তর না দিয়ে রাগে রান্নাঘর ছেড়ে চলে গেল। সেদিন দুপুরে আমি নিজের হাতে স্বামীর জন্য খাবার পরিবেশন করলাম। ঠিক তখনই বড় যা এসে থমকে দাঁড়ালো। তার চোখে আবারও সেই অদ্ভুত দৃষ্টি। সে ধীরে ধীরে বলল, খুব তাড়াতাড়ি নিজের জায়গা করে নিয়েছো দেখছি। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। এরপর শাশুড়ি মা আমাদের রেডি হতে বললেন। রেডি হয়ে বাইরে বেরিয়ে এসে শ্বশুর শাশুড়ি ভাসুর সবাইকে প্রণাম সেরে বড় জায়ের ঘরে যেতে দেখি আমার জায়ের রুম থেকে আমার বর তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলো। আমার চোখে চোখ পড়তে কেমন যেন এক অদ্ভুত দৃষ্টি আকর্ষণ করে আমাকে এড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। কেন জানি না এই মানুষটিকে আমার খুব অচেনা মনে হলো। এক মুহূর্তের জন্য মনে হলো সে আমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছে, অনেক কিছুই। আমি আর কারোর সাথে দেখা না করে গুছিয়ে বরের গাড়িতে উঠে এসে বসলাম। বাপের বাড়িতে গিয়ে তার সাথে এই বিষয়ে কোনো কথাই হয়নি। সন্ধ্যার দিকে বাড়ি ফিরে নিজের ঘরে এসে দেখি আলমারির দরজা খোলা। আমি তো নিজের হাতে বন্ধ করেছিলাম। ভেতরের কাপড়গুলো যেন কেউ এলোমেলো করে রেখে গেছে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, কি খুঁজছো? চমকে পেছনে ফিরে দেখি দরজার সামনে যা দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, এই বাড়িতে সবকিছু যা চোখে দেখো সব কিন্তু সত্যি নয়। কথাগুলো বলে সে চলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই আমার চোখে পড়লো বিছানার নিচে ভাঁজ করা একটা পুরনো চিঠি। কাপা হাতে চিঠিটা তুলতেই বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। চিঠির ভেতরে কি লেখা ছিল সেটা জানার পর কি বদলে যাবে পুরো সংসারের সত্যিটা? কাপা হাতে বিছানার নিচে পড়ে থাকা পুরনো চিঠিটা খুললাম। হলদেটে হয়ে যাওয়া কাগজ, মনে হচ্ছিল অনেক বছরের পুরনো। চিঠির উপরে শুধু লেখা আছে, তোমার জন্য। বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। ধীরে ধীরে পড়তে শুরু করলাম, তুমি যদি কোনোদিন ফিরে এসে আমাকে না পাও তাহলে বুঝে নিও আমি ইচ্ছা করে দূরে যাইনি। আমাকে এমন একটা সম্পর্কে বেঁধে দেওয়া হয়েছে যেখান থেকে আমার আর বেরিয়ে আসার কোনো পথ নেই। বিশ্বাস করো, তোমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিন নিজের বলে মেনে নিতে পারবো না। যদি ভাগ্য আমাদের আলাদা করেও দাও তবুও আমার ভালোবাসা শুধু তোমার জন্যই থাকবে। এরপর আর কোনো নাম নেই, নিচে শুধু কাপা হাতে আঁকা একটা ছোট্ট শিউলি ফুল। চিঠিটা পড়ে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। এই চিঠিটা কার, কাকে লেখা, কেন এত যত্ন করে লুকিয়ে রাখা
দেখা হয়েছিল। ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ পেলাম। তাড়াতাড়ি চিঠিটা আঁচলের ভাঁজে লুকিয়ে ফেললাম। ঘরে ঢুকলেন শাশুড়ি মা। আমাকে দেখে মৃদু হেসে বললেন, মা এত চুপচাপ বসে আসছিস কেন? আমি কিছুই বললাম না। মুখে হাসি রাখলেও মনে হচ্ছিল এই বাড়ির কোথাও একটা বড় রহস্য লুকিয়ে আছে। সেই রাতেই ঘুম আসছিল না আমার। পাশে আমার স্বামী ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ ঘুমের মধ্যে তিনি অস্পষ্ট ভাবে একটা নাম উচ্চারণ করলেন। আমি স্পষ্ট ভাবে শুনলাম, দিদি আমাকে ক্ষমা করে দিও। আমি চমকে উঠে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। দিদি? কাকে বলছে সে এগুলো? পরদিন সকালে সবাই যখন একসঙ্গে বসেছিল তখন আমার চোখ বারবার বড় জায়ের দিকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা পুরনো অ্যালবাম আমার সামনে এসে পড়লো। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা ছবি দেখে আমি থমকে গেলাম। ছবিতে আমার স্বামী আর বড় জা পাশাপাশি দাঁড়িয়ে। দুজনের মুখেই সে নির্মল হাসি। তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে। ছবির পেছনে লেখা, শেষ দেখা, ফিরে এসো। আমার বুকটা হু হু করে উঠলো। ঠিক তখনই পাশ থেকে ভাসুর বললেন, ওই ছবিটা অনেক পুরনো, ওদের ছোটবেলার। বড় জা দ্রুত এগিয়ে এসে ছবিটা আমার হাত থেকে নিয়ে নিল। তারপর শান্ত গলায় বলল, সব পুরনো ছবি সবার দেখা ভালো নয়। কিছু স্মৃতি যত চাপা থাকে ততই ভালো। তার কথায় যেন লুকিয়ে ছিল অজস্র না বলা কষ্ট। সেইটাতে অনেক ভেবেও কোনো উত্তর খুঁজে পেলাম না। পরদিন বিকেলে সাহস করে আমি বাড়ির পুরনো কাজের মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসি বড় জা আর আমার স্বামীর মধ্যে কি কোনো বিশেষ সম্পর্ক ছিল? মাসি প্রথমে চুপ করে রইলেন। তারপর চারপাশে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, মা এই কথা কেউ জানে না, জানলেও বলতে চাই না। আমি উৎকণ্ঠায় বললাম, কি কথা মাসি, আমাকে একটু বলবে? মাসি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার বড় জা একসময় তোমার স্বামীর ছোটবেলার প্রথম ভালোবাসা ছিল। দুজনে একে অপরকে খুব ভালোবাসতো। এমনকি তারা পড়াশোনার সূত্র ধরে একই ফ্ল্যাটে কয়েক বছর ছিল। এই বাড়ি ওই বাড়ি সবাই জানতো ব্যাপারটা। কিন্তু তোমার স্বামী যখন পড়াশোনার জন্য বাইরে চলে যায় তখন বাড়ির মান সম্মান আর সমাজের ভয়ে তোমার শ্বশুর শাশুড়ি তাড়াহুড়া করে তোমার বড় জায়ের সাথে বিয়ে দিয়ে দেন তোমার স্বামীরই বড় দাদার সঙ্গে। কিন্তু কেউ তোমার স্বামীকে কিছুই জানায়নি। সে ফিরে এসে সব জেনে ভেঙে পড়েছিল। তারপর থেকে এই অবস্থায় চলতেছে। আমি একটা কথা বলবো বৌদিমণি, এমন একটা কথা আছে যেটা শুনলে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। বিষয়টা আর কখনো কেউ মুখেও আনেনি। আরে তোমার বড় জা তো তোমার স্বামীর থেকে বয়সে কত বড়। মাসির কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। তাহলে সেই চিঠি, সেই ছবি, সেই অদ্ভুত দৃষ্টি, সবকিছু পেছনে কি অসমাপ্ত ভালোবাসার গল্পই লুকিয়েছিল? কিন্তু বড় জা কি এখনো তার অতীত ভুলতে পারেনি? নাকি এই বাড়িতে আরো এমন কোন সত্য লুকিয়ে আছে যা এখনো কেউ জানে না? ঠিক তখনই আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো। চিঠিটা পড়েছো জানি, কিন্তু পুরো সত্যিটা এখনো জানো না। সত্যি জানতে চাইলে আজ রাত 12টায় ছাদে তুলসী গাছের পাশে এসো, একা আসবে। মেসেজটা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কে পাঠালো এই মেসেজ? সারা সন্ধ্যা আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছিল। অচেনা নম্বর থেকে আসা সেই মেসেজটা বারবার পড়ছিলাম। আজ রাত 12টায় ছাদে তুলসী গাছের পাশে একা এসো। যাবো কি যাবো না সেটাই ভাবছিলাম। মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটি দেওয়াল যেন আমার দিকে তাকিয়ে আছে, যেন সবাই সবকিছু জানে, শুধু আমিই জানি না। রাত বাড়তে লাগলো। ঘড়িতে যখন ঠিক 12টা বাজলো আমি নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে এলাম। চারপাশে গভীর নীরবতা। দূরে কুকুরের ডাকে বুকটা কেঁপে উঠলো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। হালকা বাতাসে তুলসী গাছটা দুলছিল। চারপাশে তাকে কাউকেই দেখতে পেলাম না। ঠিক তখনই পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। আমি চমকে পিছনে ফিরে তাকালাম। বড় জা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তিনি। তার চোখ দুটো লাল, মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে কেঁদেছে। আমি অবাক হয়ে বললাম, আপনি? মেসেজটা আপনি পাঠিয়েছেন? তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন। তারপর বললেন, আজ এতদিন পরে আর সত্যিটা লুকিয়ে রাখতে চাই না। আমি কিছু বলার আগেই তিনি কাপা গলায় বলতে শুরু করলেন, হ্যাঁ আমি আর তোমার স্বামী একে অপরকে ভালোবাসতাম। কিন্তু সেই ভালোবাসায় কোনো পাপ ছিল না। আমরা শুধু একসঙ্গে একটা ভবিষ্যৎ গড়তে চেয়েছিলাম। তার চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তোমার স্বামী যখন পড়াশোনার জন্য বাইরে চলে গেল তখন বাড়ির সবাই আমাকে জোর করে এই বাড়ি বড় ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। আমি অনেক কেঁদেছিলাম, অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনেননি। আমি নির্বাক হয়ে শুনছিলাম তার কথা। তিনি আবার বললেন, তোমার স্বামী ফিরে এসে সব জানতে পেরে ভেঙে পড়েছিল। সেদিন থেকে সে আমাকে শুধু বৌদি বলে সম্মান করেছে, আর আমি কোনোদিন সীমা অতিক্রম করিনি। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, তাহলে সেই চিঠিটা? বড় জা মৃদু হিসেবে বললেন, সেটা ছিল আমার শেষ চিঠি। ওর কাছে পৌঁছায়নি, বাড়ির লোকই লুকিয়ে রেখেছিল। আমার চোখেও জল চলে এলো। তাহলে এতদিন ধরে আমি যেটাকে অন্যরকম সম্পর্ক ভেবেছিলাম সেটা ছিল অসমাপ্ত ভালোবাসার একটা নিঃশব্দ কবর। ঠিক তখনই বড় জা আমার হাত শক্ত করে ধরে বললেন, কিন্তু আমি তোমাকে আজ এসব বলার জন্য ডাকিনি। আমার বুকটা ধক করে উঠলো। তাহলে কেন ডেকেছেন? তিনি চারদিকে তাকিয়ে খুব আস্তে করে বললেন, কারণ তোমার জীবন এখন বিপদে। আমি হতবাক, আমার জীবন বিপদে কেন? তিনি কাপা গলায় বললেন, এই বাড়িতে এমন একজন আছে যে চায় না তুমি এই বাড়ির কোনো সত্য জানতে পারো। আমি ভয় পেয়ে চারপাশে তাকালাম, কে সে? ঠিক তখনই ছাদের কোণ থেকে কারো মোবাইলের আলো জ্বলে উঠলো। আমরা দুজনেই তাকিয়ে দেখলাম একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সে আমাদের দিকে তাকিয়ে একটা ঠান্ডা হাসি আসলো। তারপর নিচু গলায় বলল, অনেক কথা বলে ফেলেছো তোমরা, এবার দুজনকে তার দাম দিতে হবে। কথাটা বলে সে সিঁড়ির দিকে দৌড়ে নেমে গেল। আমি আর বড় জা পিছন পিছন দৌড়ে গেলাম, কিন্তু নিচে নেমে কাউকে আর খুঁজে পেলাম না। ঠিক তখনই নিচের ঘর থেকে একটা বিৎকট চিৎকার ভেসে এলো, বাঁচাও, কেউ বাঁচাও। আমরা ছুটে নিচে নেমে দেখি শাশুড়ি মা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছেন। তার হাতের মুঠোয় একটা পুরনো খাম। আমি কাঁপতে কাঁপতে খামটা খুললাম। ভেতরে একটা মাত্র লাইন লেখা, এতদিন যে সত্য লুকিয়ে রেখেছিলে এবার তার বিচার শুরু হলো। চিঠি নিচে কোনো নাম নেই, শুধু লাল কালি দিয়ে আঁকা ছিল সে একটা ছোট্ট শিউলি ফুল। আমি আর বড় জা একে অপরের দিকে তাকিয়ে রইলাম।
আমাদের দুজনেরই মনে একটাই প্রশ্ন, তাহলে এতদিন ধরে আমাদের উপর নজর রাখছে কে? আর সেই শিউলি ফুলের চিহ্নের আড়ালে লুকিয়ে আছে কোন ভয়ঙ্কর সত্য? ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজে লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব।